সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী গণিত 2025 সালের নতুন বইয়ে আজকে আমরা প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব যেহেতু অবশ্যই তোমাদের এই অধ্যায়ে যে বিষয়গুলো আছে খুব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখা উচিত। তো প্রথম থেকে দেখি, বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা বা সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। বাট মূলদ অমূলদ সংখ্যার বিষয় তো যেহেতু আমাদের রিডিং পড়া আছে তো সেইগুলো আমাদের পড়া উচিত, কারণ এর ভিতরে এমসিকিউ আসতে পারে অথবা এক কথায় প্রশ্ন আসতে পারে যেটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসবে। তো আমরা এগুলো পড়ব। গণনা বিষয়টা তো বোঝো যে এটা আমরা কাউন্ট করি, যেটা গুণি। আর সংখ্যার সাহায্যে উপলব্ধি করি, সংখ্যা তো অনেকে চেনো। সংখ্যা বলতে কি বোঝায় আগে তোমাদের একটা আইডিয়া দিই। সংখ্যা বলতে 1 থেকে শুরু করে মানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত একা একা যদি একটি একটি থাকে সেইগুলোকে বলা হয় অঙ্ক। তো এইগুলো যদি ডাবল থাকে, মন করো 10, তাহলে এটা কি হয়ে যায় সংখ্যা। এখান থেকে 15 দিই তাও সংখ্যা, 520 দিই তাও এগুলো হয়ে যায় কি সংখ্যা। তাহলে সংখ্যার অঙ্কর ভিতরে পার্থক্য 0 থেকে 9 পর্যন্ত যেগুলো হবে সেগুলোকে বলা হয় অঙ্ক, আর 9 এর পর থেকে যা আছে সবগুলোকে বলা হয় সংখ্যা। পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি। তো স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায় অবশ্যই তোমাদের এটা জানতে হবে। স্বাভাবিক সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি যা মূলদ সংখ্যা হিসেবে পরিচিত। ফার্স্টে আমরা মূলদ আর অমূলদ সংখ্যা কাকে বলে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। মূলদ সংখ্যা কাকে বলে? ফার্স্টে দেখো, মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায়। মানে শূন্য দিয়ে ভাগ করা ছাড়া, শূন্য দিয়ে ভাগ করা যাবে না। মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যা অনুপাত হিসাবে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা বলে। অথবা মূলদ সংখ্যাকে দশমিক আকারেও প্রকাশ করা যায় এবং তা হয় সসীম ঘর দশমিক, মানে দশমিক পর্যন্ত এবং শেষ হবে। আবার এভাবে আমরা বলতে পারি, যেসব সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায় অথচ হরের মান শূন্য নয় তাদেরকে মূলদ সংখ্যা বলে। আমরা মূলদ সংখ্যা কাকে বলে সেটা দেখলাম। তো মূলদ সংখ্যার উদাহরণ এখানে বলা হয়েছে, দশমিকের পরে একটা সসীম মানে সীমানা পর্যন্ত সংখ্যা হবে। দেখো, দশমিকের পরে সীমানা পর্যন্ত সংখ্যা হবে, দশমিকের পরে সীমানা, দশমিকের পরে 9, 7, 9, 8, 7 এইগুলো রয়েছে, এর বাইরে আর নেই। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা বলতে পারবো। অথবা পৌনঃপুনিক দশমিক সংখ্যা হতে পারে, পৌনঃপুনিক। যেমন মূলদ সংখ্যার ভিতর 9 কে যদি আমরা রুট করি চলে আসে কত 3, আবার এই 4 কে যদি আমরা রুট করি চলে আসে কত 2। দেখো দেখো সীমা পর্যন্ত রয়েছে দশমিকের পরে। তো দশমিকের পরে সীমানা পর্যন্ত যদি থাকে সেইগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর অসীম হলে মূলদ বলা যাবে না। আর আরেকটা বিষয় আমরা দেখি অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার বিষয়টা আমরা একটু দেখি, অমূলদ সংখ্যা কাকে বলে। অমূলদ সংখ্যা হলো সেসব বাস্তব সংখ্যা যেগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, মানে পূর্ণ সংখ্যা প্রকাশ করা যায় না। অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করার চেষ্টা করলে দশমিকের পর যত ঘর অবধি দেখা হবে কোনো পৌনঃপুনিকতা দেখা যাবে না, এর মান একটি অমূলদ সংখ্যা। আসলে আরেকভাবে বলতে হবে, আসলে বর্গ সংখ্যা বাদে সকল অখণ্ড সংখ্যার সমস্ত বর্গমূল অমূলদ। এইভাবে আমরা বলতে পারি অমূলদ সংখ্যা যে সমস্ত সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে, এটাও সঠিক। আবার আরেকভাবে বলতে পারি, যে বাস্তব সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তাকেও অমূলদ সংখ্যা বলে। আবার বলতে পারি এইটা অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ অমূলদ সংখ্যা বলে। যেমন 5কে রুট করা যায় না, গেলেই কি চলে আসে দশমিক চলে আসবে, 2 দশমিক এমন সংখ্যা আসবে যার শেষ নেই। 3কে রুট করলে আমাদের কি মনে করো 1 এর পরে আমাদের দশমিকের পরে প্রচুর সংখ্যা থাকে, যেমন 2 দশমিক দিয়ে দেখো দশমিকের পরে শুধু এইগুলো শেষ নয়, মানে প্রচুর পরিমাণে রয়েছে, ডট ডট মানে আরো হাজার হাজার রয়েছে। তো সেইগুলোকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে দেখো 3 দশমিকের পরে প্রচুর আরো রয়েছে, ডট ডট টাকা মানে। তো মূলদ আর অমূলদ এইভাবে দেখে তোমাদের চিনতে হবে। যদি বর্গ করা যায় না, যেটা বর্গ করা যাবে না, অথবা দশমিকের পরে প্রচুর সংখ্যা যেটা লিমিট নেই শেষ নেই, সেগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা।
আশা করি মূলদ আর অমূলদ বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা দেখি। তো গণিতের স্বাভাবিক সংখ্যা হলো সেই সব পূর্ণ সংখ্যা যা গণনা কাজে বা ক্রম নির্দেশ করতে ব্যবহৃত হয়। গণিতের স্বাভাবিক সংখ্যা হলো সেই সব পূর্ণ সংখ্যা যা গণনা কাজে বা ক্রম নির্দেশ করতে ব্যবহার হয়। স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা দেখলাম, বাট এবার স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেগুলো একটু চিনিয়ে দিই। স্বাভাবিক সংখ্যা হচ্ছে, মনে করো একের পর কত হয় 2, 2 এর পর কত হয় 3, 3 এর পর কত হয় 4, কারণ ক্রম নির্দেশ করবে, পর্যায়ক্রমে ধারাবাহিকতা থাকবে। এখন 4 এর পরে যদি আমি আবার হচ্ছে কি 2 দিই তাহলে কি হবে? হইল না ধারাবাহিক। তুমি মন করো একের পরে তুমি 7 দাও, 7 এর পরে দিলে 10, 10 এর পরে দিলে 25, 25 এর পরে তুমি 30 দাও, তাও কোনো প্রবলেম নেই, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা যাবে। এবার 30 এর পরে যদি তুমি 4 দিয়ে দাও তাহলে কি স্বাভাবিক হবে? না, এটা কখনো স্বাভাবিক হবে না। তো স্বাভাবিক সংখ্যা চিনার উপায় হচ্ছে পরপর থাকে, ছোট থেকে যখন বড়র দিকে সাজাবো পরপর স্বাভাবিক ধারাবাহিকতা থাকবে। সাজাতে সাজাতে বড়র পরে এই যে 30 এর পরে হয়ে গেছে ছোট আবার, তাহলে কখনো এটা স্বাভাবিক বলবো না। স্বাভাবিক হবে তুমি 30 দিয়েছো, তুমি দাও হচ্ছে কত 31 দাও, 31 না দিয়ে 50 দাও, 50 এর পরে তুমি আর 50 এর নিচে যেতে পারবে না, উপরে যত যাও কোনো সমস্যা নেই, 52 দিতে পারো কোনো সমস্যা নেই। এটাকে বললে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তোমাদের লাগবে, অবশ্যই দেখতে হবে, জানতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা ক্লিয়ার হয়েছে। এবার পূর্ণ সংখ্যা কাকে বলে বা কিভাবে বুঝবো পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা সম্পর্কে আমরা একটু আইডিয়া দিই। পূর্ণ সংখ্যা কাকে বলে সংজ্ঞা আমরা একটা দিই প্রথমে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে পূর্ণ সংখ্যার সংজ্ঞা দিয়েছি দেখো, শূন্য সহ, এটা শূন্য থাকবে, সকল ধনাত্মক, ধনাত্মক মানে প্লাস চিহ্ন, যে সংখ্যার আগে প্লাস থাকে, 5 এর আগে কি চিহ্ন? কিছু নেই, তার মানে প্লাস আছে। 1 এর আগে কোনো চিহ্ন নেই, তখন ধরবো কি প্লাস। আর ঋণাত্মক সংখ্যা মানে মাইনাস, যে সংখ্যার আগে মাইনাস থাকে সেটাকে বলে ঋণাত্মক। অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে যাকে ভাগ করা যায় না, তাকে পূর্ণ সংখ্যা বলে। দেখো, যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না তাদেরকে বলে পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ থাকলে হবে না, মানে ভগ্নাংশ মানে কি? ভাগের অংশ। তো এই যে এরকম লব আর যদি হর থাকে তাহলে আমরা এটাকে কি বলবো? পূর্ণ সংখ্যা বলতে পারবো না, লব আর হর যদি থাকে। এবার এটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য কয়টি? 3টি, অথবা পূর্ণ সংখ্যা 3 প্রকার। তাহলে পূর্ণ সংখ্যা সম্পর্কে যেহেতু শিখছি আমরা ডিটেলসে শিখে নেব। পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য 3টি অথবা পূর্ণ সংখ্যা 3টি বা পূর্ণ সংখ্যা 3 প্রকার। পূর্ণ সংখ্যা 1 নম্বর হচ্ছে সকল ধনাত্মক সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সকল ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, শূন্য সহ পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে 3টি, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা আর শূন্য। তাহলে ধনাত্মক সংখ্যা কাকে বলে? ধনাত্মক সংখ্যা বলতে মনে করো আমি 10 দিলাম, তারপরে দিলাম 20, তারপর দিলাম 30। তো এই সংখ্যাগুলোর আগে কোনো চিহ্ন দেয়া আছে? নেই। পৃথিবীর সমস্ত সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে আমরা ধরি প্লাস, তার মানে 20 এর আগেও প্লাস, 30 এর আগেও প্লাস। তার মানে এই সংখ্যাগুলো, যে সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকে সেইগুলোকে বলা হয় ধনাত্মক। আর পৃথিবীর সমস্ত সংখ্যার আগে যদি মাইনাস থাকে সেইগুলোকে বলবো ঋণাত্মক। তাহলে ধনাত্মক চিহ্নের ঋণাত্মকটা কেমন একটু দেখাই। 7 আছে, 3 আছে, 50 আছে, 20 আছে। এই সংখ্যাগুলোর আগে যদি মাইনাস থাকে তাহলে এইখানে দেখো প্রত্যেকটা সংখ্যার আগে কি থাকলো? 20 এর আগে যদি মাইনাস দিই, যদি কোনো সংখ্যার আগে মাইনাস থাকে সেইগুলোকে বলবো আমরা কি? ঋণাত্মক সংখ্যা। 7 এর আগে মাইনাস, তার মানে 7 ঋণাত্মক সংখ্যা। 3 এর আগে মাইনাস, 3 ঋণাত্মক সংখ্যা। 50 এর আগে মাইনাস ঋণাত্মক, 20 এর আগে মাইনাস ঋণাত্মক সংখ্যা। আর শূন্য সহ, শূন্য বলতে যেটাকে আমরা ইংলিশে বলি জিরো বা শূন্য, এই শূন্য থাক অথবা কোনো সংখ্যার আগে মাইনাস থাক অথবা কোনো সংখ্যার আগে প্লাস থাক, সবগুলো মিলে হয় কি? পূর্ণ সংখ্যা। তো আশা করি পূর্ণ সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছে। এবার আমরা দেখব ভগ্নাংশ। এখানে দেখো এই যে ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশ অরিজিনালি 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কত প্রকার বললাম? 3 প্রকার। এই 3 প্রকারে যে কয়টা আছে এইগুলোকে আমরা কি বলবো? ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কত প্রকার বললাম? 3 প্রকার। অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা মিশ্র। তো প্রকৃত ভগ্নাংশ চেনার একটু উপায় বলি। আর ভগ্নাংশ সবসময় কি থাকবে? উপরে থাকবে লব আর নিচেরটা থাকবে কি? সবসময় হর। তাহলে
প্রকৃত ভগ্নাংশটা কাকে বলে একটু বোঝাই। ওপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ওপরে ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা। ওপরে ছোট ৭, ৭কে বলি লব, আর নিচে ৯ আছে, ৯কে বলা হয় হর। ওপরে ছোট সংখ্যা নিচে যে বড় সংখ্যা থাকে সেটা বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরে হবে বড় সংখ্যা, নিচে হবে ছোট সংখ্যা। ৫ এই লব, ৫ হচ্ছে লব আর ৩ হচ্ছে হর। তাহলে লব হচ্ছে ৫, লব হচ্ছে বড় আর হর হচ্ছে ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? এবার মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যা থাকতে হবে। তো এখানে পূর্ণ সংখ্যা বলতে ৩ পূর্ণ, মনে করে দিলাম ১-এর ৪, তাহলে হয়ে গেল মিশ্র। তাহলে মিশ্র ভগ্নাংশ বলা হয়। তো মিশ্র ভগ্নাংশ চেনার উপায়, পূর্ণ সংখ্যা থাকতে হবে এবং উপরের সংখ্যা লব হচ্ছে ছোট হবে, হর হচ্ছে বড় হতে হবে। মানে প্রকৃত ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা দেওয়া যায় সেটা হয়ে যায় মিশ্র ভগ্নাংশ। তো আশা করি ভগ্নাংশ কত প্রকার কি কি সেটা দেখলে। আর ভগ্নাংশ চেনার উপায় হচ্ছে উপরে লব থাকবে, নিচে হর। আর ভগ্নাংশ কাকে বলে? ভাগের অংশকে বলা হয় ভগ্নাংশ। আবার বলি, ভাগের অংশকে বলা হয় ভগ্নাংশ। উপরে লব আর নিচে হর থাকলে সেটা ভগ্নাংশ। ভগ্নাংশ ৩ প্রকার, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ। এই সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত প্রকাশ করা যায়। সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। এগুলো মূলদ সংখ্যা নামে পরিচিত। এখানে বলেছে সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, এগুলোকে আবার কি বলা হয়? অমূলদ সংখ্যা। অবশ্যই পূর্ণ সংখ্যার উপরে প্রকাশ করা যায় না, সেটা কিন্তু আমরা অমূলদ সংখ্যা, সেটা কিন্তু উপরে তোমাদের বুঝিয়ে দিলাম। এই অধ্যায়ে আমরা অমূলদ সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। আর অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে, সংখ্যার বর্গ শিখবে, বর্গমূলক শিখবে, উৎপাদক শিখবে, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে, সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতি প্রয়োগ করে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারবে, মূলদ আর অমূলদ সংখ্যা শনাক্ত করতে পারবে, সংখ্যা রেখে মূলদ আর অমূলদ সংখ্যার অবস্থান দেখাতে পারবে। এখানে দেখো বর্গ ও বর্গমূল, তাহলে বর্গ কোনটা হয় আর বর্গমূল কোনটা হয়। তো বর্গ কোনটা হয় সেটা বলি, আমরা যদি কোনো সংখ্যার মাথায় স্কোয়ার দিই সেটা হচ্ছে বর্গ হয়। আর বর্গমূল বলতে মনে করো কর মাথায় আমরা দিয়েছি রুট, সেটা হচ্ছে ধরে নেব বর্গমূল। কোনো অক্ষর বা সংখ্যার মাথায় যদি রুট হয় সেটাকে হয় হচ্ছে বর্গমূল। আর কোনো সংখ্যার মাথায় যদি স্কোয়ার থাকে সেটাকে বলবো আমরা কি? বর্গ। ওকে, ক্লিয়ার? বর্গমূল আর বর্গ কোনটা? বর্গ একটি আয়ত। বর্গ দেখতে কি আয়তের মতো 4 কোণ হতে হবে। তো একটি বর্গক্ষেত্রে কয়টা বাহু সমান? 4টা বাহু সমান। এখানে যদি 2 মিটার হয়, কথার কথা বলে এটা যদি 2 মিটার হয়, এটা হতে হবে 2 মিটার, এটা হতে হবে 2 মিটার, এটা হতে 2 মিটার। তার মানে বর্গ 4টা বাহু হতে হয় কি? সমান। 4টা বাহু যদি সমান হয় সেটাকে বলা যায় বর্গ। তাহলে যার বাহুগুলো পরস্পর কি হতে হয়? সমান। এই যে 4টা বাহু সমান হলে বর্গ হবে। বর্গে বাহুর দৈর্ঘ্য ক একক হলে, তার মানে বর্গ বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম ক একক। একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণ ক বর্গ একক, অথবা ক স্কয়ার বর্গ একক। তো বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আছে। বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। দৈর্ঘ্য গুণিত কি হয়? দৈর্ঘ্য হয়। এটা হচ্ছে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। পাশে কিন্তু লেখা লাগবে বর্গ একক। এইভাবে আমরা লিখতে পারি। বর্গক্ষেত্রের দুইটা সূত্রকে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য দিতে পারো, অথবা এইভাবে দিতে পারো বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র বাহু গুণিত বাহু। এখানে বর্গ একক দিতে পারবো। বাহু গুণিত বাহু দিতে পারো, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য দিতে পারো। এটা কিন্তু বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র। তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র এই যে আমরা কয়টা পেলাম? 2টা পেয়ে গেছি। আরেক ভাবে লেখা যায়, অবশ্যই তোমাদের দেখাচ্ছি। এই যে দৈর্ঘ্য দিলাম, দৈর্ঘ্য দেওয়ার পরে দৈর্ঘ্যটা দেব ভালো করে, দেওয়ার পরে আমরা একটা ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেটের মাথায় যদি আমরা স্কোয়ার দিই তাও সেটা হয়ে যায় কি বলে দিন? বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র। আর নিচে 3টা দিলাম, সেইগুলো বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র। আরেকভাবে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র লেখা যায় এইভাবে, বাহু দিলাম, বাহু ব্র্যাকেট ইউজ করব, করে এর মাথায় স্কোয়ার দেব, দেওয়ার পর হয়ে যাবে বর্গ একক। তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কয়ভাবে লেখা যাবে? দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য বর্গ একক, বাহু গুণিত বাহু বর্গ একক,
দৈর্ঘ্যের মাথায় স্কোয়ার দিলে বর্গ একক হবে, বাহুর মাথায় স্কোয়ার দিলে বর্গ একক হয়ে যায়। তাহলে স্কোয়ার বলতে আমরা কতকে বোঝাই? স্কোয়ার বলতে 2 কে বোঝানো হয়। স্কোয়ার মানে কি আবার 2। আবার স্কোয়ার কিন্তু ইংলিশ শব্দ। এখানে যে আমরা স্কোয়ারটা বলি অলওয়েজ টাইম স্কোয়ার বলি, আমরা কোনো কিছুর এই যে এটাকে যদি আমরা কি বলি, ওই যে কর মাথায় 2 আছে, 2 কে বলি স্কোয়ার, আর স্কোয়ার মানে কি 2। আবার স্কোয়ারের বাংলা শব্দ হচ্ছে কি জানো? বর্গ। স্কোয়ার হচ্ছে ইংলিশ শব্দ, আর স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ। তাহলে আশা করি স্কোয়ার বর্গ বা 2 বলতে একই বোঝায়। যাকে স্কোয়ার বলি তাকে 2 বলি, তাকে বর্গ বলা হয়। তাহলে এই বিষয়ে তোমাদের আইডিয়া এসেছে বর্গ কেমন হয়। পরে স্টেপে যাই আমরা। চিত্রে 9টি মার্বেলকে বর্গাকার সাজানো রয়েছে। এখানে যে 9টি মার্বেল আছে সাজানো হয়েছে, তাহলে মোট মার্বেলের সংখ্যা 3 গুণ 3। কয়টি সারিতে? 3টি সারিতে সাজানো হয়েছে। একটু দেখো ভালো করে। এখানে কয়টি সারিতে সাজানো হয়েছে? 3টি সারি। একটি সারি, দুইটি সারি, 3টি সারি। একটি সারি, দুইটি সারি, 3টি সারি। সেটা কিভাবে সাজানো হয়েছে? বর্গাকারে সাজানো হয়েছে। তাহলে মোট মার্বেলের সংখ্যা 3 গুণ 3, 3 তিরিখা 9। এভাবে দিতে পারি। 3 এর মাথায় যদি স্কোয়ার দিয়ে দিই তাও কি হয়ে যায়? 3 তিরিখা 9। স্কোয়ার মানে 2। আর উপরে যেটা 2 এর মতো দেখতে এটাকে বলে স্কোয়ার, আর 3 কে বলা হয় বেজ। বেজ মানে ভিত্তি। মাথায় স্কোয়ার থাকলে মানে 3 কবার গুণ হবে, একবার দুবার। তার 3 তিরিখা 9। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান। তাই চিত্রটি বর্গ আকৃতির হয়েছে। ফলে 3 এর বর্গ 9 এবং 9 এর বর্গমূল 3। বর্গ আর বর্গমূলের নিয়ম হচ্ছে এটা। 3 এর বর্গ কত হয়? 9। 3 এর মাথায় স্কোয়ার দিলাম, সেটা হচ্ছে বর্গ। আর 9 এর মাথায় যদি আমরা রুট দিই, 9 এর মাথায় যদি রুট দিয়ে দিই তাহলে কত হয়? 3। এটাকে বলে বর্গমূল। তাহলে 9 এর মাথায় যদি আমরা এইভাবে সবসময় রুট দিই, এটা কত চলে আসে? 3 চলে আসে। এই 9 এর মাথায় রুট দিয়েছি বলে এটাকে বলে বর্গমূল, আর 3 এর মাথায় স্কোয়ার দিয়েছি বলে এটাকে বলা হয় কি? বর্গ। আর 3 এর মাথায় স্কোয়ার দিলে কত চলে আসে? 9। 9 এর মাথায় স্কোয়ার দিলে আবার চলে আসে কত? 3। তাহলে এটা বর্গ আর বর্গমূলের পার্থক্য ক্লিয়ার হয়েছে। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই সংখ্যার বর্গ বা সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। তাহলে বর্গ বা বর্গমূল কাকে বলে এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। দেখো 4 রয়েছে, 2 গুণ 2। আবার 2 এর মাথায় স্কোয়ার দিলে, 2 এর মাথায় স্কোয়ার দিলে কত আসে? 4 আসে। 2 আর 2 গুণ করলে আবার কত আসে? 4 আসে। তাহলে 2 এর বর্গ 4। তাহলে 2 এর বর্গ কত হচ্ছে? 4। তাহলে 4 এর বর্গমূল হচ্ছে কত? এই যে 2 এর মাথায় স্কোয়ার দেওয়া হয়েছে বলে তাহলে 2 এর বর্গ পাইছি আমরা কত? 4। এবার এই 4 এর বর্গমূল কত আসে? 4 এর বর্গমূল এই যে এমন আসে। 4 এর বর্গমূল করার পরে আমাদের কত চলে আসে? 2 চলে আসে। 4 এর মাথায় রুট দেওয়া মানে বর্গমূল করা। বর্গমূল করলে কত আসে? 2 আসে। ক্লিয়ার হয়েছে? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা বলতে এমনভাবে বর্গ করব যেটা থেকে যদি বর্গ করি তাহলে আমাদের কোনো স্কোয়ার করার পরে কোনো দশমিক যদি না আসে সেটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। যেমন দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য। কর মাথায় যদি মানে 1 এর মাথায় স্কোয়ার দেওয়া হয়েছে, দেখো 1 এর মাথায় স্কোয়ার দিলে কত হয়? একই হয়, কারণ স্কোয়ার মানে কত বললাম আমরা? 2। আর ওপরে স্কোয়ারটাকে বলা হয় পাওয়ার। আর কার মাথায় রয়েছে? 1 এর মাথায়। 1 কে বলা হয় বেজ। আর বেজ হবে কবার গুণ? 2 বার। এখানে বেজ কবার গুণ করেছে? 2 বার করেছে, কারণ হচ্ছে স্কোয়ার মানে 2। এই বেজ গুণ হবে 2 বার। তা দুটো 1 গুণ করলে কত হয়? বেজ রয়েছে 1 বা 1 রয়েছে, তাহলে 1 দুইটা গুণ করলে কত আসে? 1। 1 একে 1। এবার 2 এর মাথায় যদি স্কোয়ার দিই, 2 এর মাথায় দেওয়া হয়েছে স্কোয়ার, আর স্কোয়ার মানে কত? 2। তাহলে এখানে 4 কিভাবে হয়? এই যে বেজ কত? বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তি 2 না? তার 2 গুণ হবে কবার? দুবার। একবার দুবার। কেন দুবার গুণ হইলো? কারণ এই যে স্কোয়ার 2 আছে, তাহলে 4 হয়। 3 এর মাথায় স্কোয়ার দিলে কি হয়? 3 এর মাথায় স্কোয়ার দিলাম, এটা হলো বর্গ। তাহলে 2টা 3 গুণ করে হয়েছে 9। তো 9 কিভাবে হইলো? 3 এর মাথায় স্কোয়ার, আর স্কোয়ার মানে কি 2। 3 বেজ কত? বেজ বা ভিত্তি 3। তাহলে 3 কবার গুণ হবে? একবার দুবার। কেন দুবার গুণ হইলো? যে স্কোয়ার আছে, আর স্কোয়ার মানে 2, এই জন্য দুবার গুণ হয়েছে। 5 এর মাথায় দেবে স্কোয়ার, তো 5 দুবার গুণ হবে। কেন? 5 এর মাথায় স্কোয়ার, স্কোয়ার মানে 2, দুবার গুণ করবে। কাকে দুবার গুণ করবে? নিচের 5 বা বেজকে। তাহলে দেখো 5 আর 5 গুণ করলে কত আসে? 25। 7 এর মাথায় স্কোয়ার, আর স্কোয়ার মানে 2। 7 কবার গুণ হবে? দুবার। একবার দুবার। 7 7 49। এর মাথায় স্কোয়ার, স্কোয়ার মানে 2। তাহলে এ কবার গুণ হবে?
দুবার, তাহলে এ দুবার গুণ করলে এ স্কয়ারই হয়। 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়, যায় না? 1 এর মাথায় যদি স্কয়ার দিই তাহলে কত হয়? 1 হয়। এবার 2 এর মাথায় যদি স্কয়ার দিই কত হয়? 4 হয়। আবার 4 কে স্কয়ার করলে কত হয়? 2 এর মাথায় স্কয়ার দিলে 4 ই হয়। তার মানে 9 এর এখানে কত দেব? 3 এর মাথায় স্কয়ার দিলে কত আসে? 9। আবার 25 কে ভাঙবো কিভাবে? 5 এর মাথায় স্কয়ার দিলে কত আসে? 25। এবার 49 আছে। 7 এর মাথায় স্কয়ার দিলে কত আছে? 7 7 49। তো এইটাকে আমরা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা। 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কেন হলো বুঝতে পারলে? পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বলতে আচ্ছা 4 এর যদি বর্গ করি আমাদের কত আসে বলে দিন? 2। বর্গমূল যদি করি, বর্গমূল মানে রুট দিতে হবে। এবার 9 এর মাথায় যদি রুট দিই তাহলে কত আসে? 3। 25 এর মাথায় যদি রুট দিই তাহলে কত আসে? 5। 49 এর মাথায় রুট দিলে 7 আসে। এইগুলোকে বলে পূর্ণবর্গ বা বর্গমূল বলা হয়। আর এইগুলোকে বর্গ করা যাচ্ছে বলে এইজন্য আমরা এখানে বলতে পারি বর্গ। 21 এর বর্গ, 21 এর মাথায় স্কয়ার বা কত আসছে আমাদের? 2 টা 21 গুণ করে হয়েছে 441। একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 21 এর মাথায় যদি স্কয়ার দিই তাহলে হয়ে যাচ্ছে 441 হয়। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 441 এর বর্গমূল 21 একটি স্বাভাবিক সংখ্যা। 21 কি স্বাভাবিক সংখ্যা? আসলে 441 আমরা দেব। দেওয়ার পরে এর মাথায় যদি রুট দিয়ে দিই তাহলে এইটা হয়ে যাবে কি? কত? 21 আসে। তোমরা কাজ করবা, ক্যালকুলেটর ইউজ করবা। ক্যালকুলেটর ইউজ করে কি করবা? প্রথমে দেবা রুট, তার মাথায় দেবা 41। এটা তোমাদেরকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিই। তাহলে আমরা এই যে 441 কে যদি বর্গমূল করি, আর বর্গমূল মানে কি দিতে হবে? 441 মাথায় কি দেব? রুট দেব। তো কিভাবে দিতে হয়? প্রথমে তোমাদেরকে ক্যালকুলেটর বের করবা, করার পরে প্রথমে টিপবা রুট। তো এখানে আমাদের রুট কোনটা আছে একটু ফলো করো। এখানে আছে রুট আমাদের এইটা। প্রথমে রুট টিপলাম, টিপার পাতে কত দেব? 400 আমাদের কত হলো এখানে? 41। তাহলে 441 দেব। 400 এই যে 41। তাহলে কত চলে এলো আমাদের? এ দেখো 21। তাহলে এটা হচ্ছে বর্গমূল হইল। 441 এর বর্গমূল। বুঝতে পেরেছো? এখন যদি বলা হয় 36 এর বর্গমূল করো, তাহলে 36 এর মাথায় এভাবে রুট দিয়ে দিলে হয়ে যাবে কত? 6। আসলে 36 মাথায় রুট দিলে কি 6 আসে? আমরা একটু দেখি। প্রথমে কি করব? 36 মাথায় রুট দেব। ঠিক আছে? প্রথমে দিই আমরা 36 মাথায় রুট। প্রথমে দেব হচ্ছে রুট টিপা। সর্বপ্রথম কাজ করবা কি? রুট দিতে হবে। তাহলে দিলাম রুট। এবার 36 এর মাথায় যদি রুট দিই তাহলে আমাদের কত আছে? অ্যান্সার দেখো 6 আসে। তাহলে আমাদের কত চলে আসলো? 6। তাহলে 6 হচ্ছে বর্গমূল। সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ, তাহলে n এর বর্গ, বর্গ মানে তো স্কয়ার দেয়া আকারে প্রকাশ করা যায়। তবে m বর্গ সংখ্যা, তাহলে m সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। বর্গ হলে পূর্ণবর্গ সংখ্যা বলা যাবে। বর্গ সংখ্যার ধর্ম রয়েছে। নিচের সারণীতে 1 থেকে 20 এর বর্গ সংখ্যা দেওয়া হয়েছে। খালি ঘরগুলো পূরণ করো। তাহলে খালি ঘরগুলো আমরা পূরণ করে একটু দেখি কেমন করে করতে। এক সংখ্যা, 1 এর বর্গ সংখ্যা কি হয় বলে দিন? 1ই হয়। 2 এর বর্গ সংখ্যা কি হয়? 2 এর বর্গ করলে কত হয়? 4 হয়। 3 এর বর্গ করলে 9 হয়। 4 এর মাথায় স্কয়ার দেয়, মানে 4 কবার গুণ হবে? একবার, দুবার। স্কয়ার দিলে সেটা বর্গ হয়। বর্গ করলে কত হয়? বর্গ সংখ্যা 4। 4 এর মাথায় স্কয়ার, আর স্কয়ার মানে 2। তাহলে 4 কে বলা হয় কি? বেজ। তাহলে বেজ কবার গুণ হলে? দুবার। 4 4 কত হইলো? 16। এই জন্য এখানে দেওয়া হয়েছে 16। 5 এর মাথায় স্কয়ার, তাহলে 5 কবার গুণ হয়েছে? একবার, দুবার। দুবার কেন গুণ করবে? স্কয়ার মানে 2। আর বেস কত? 5। 5 কে দুবার গুণ করলে হয়েছে কত? 25। তাহলে 6 এর মাথায় স্কয়ার দিলে 2 টা 6 গুণ করলে 6 6 36। 7 এর মাথায় স্কয়ার, তাহলে 2 টা 7 গুণ করে 7 7 টা কত হয়? 49। তো আসলে 49 হয়। দেখো 7 গুণ 7, কেন 2 টা 7 গুণ করবে? স্কয়ারের কারণে। আর স্কয়ার মানে যেহেতু 2, 2 টা 7 গুণ হয়ে কত হয়েছে? 49। 8 এর মাথায় স্কয়ার, 2 টা 8 গুণ করলে 28 টা 64। 9 এর মাথায় স্কয়ার, 2 টা 9 গুণ করলে 81। 10 এর মাথায় স্কয়ার, 2 টা 10 গুণ করলে কত হয়? বেজ কত? 10। 10 কবার গুণ হবে? দুবার। বেজ হয় গুণ দুবার। কেন হয়? স্কয়ার মানে 2। 10 10 কত হবে? 100।
তাহলে খালি ঘরগুলো আমরা পূরণ করে দেখে দিচ্ছি। 11-র মাথায় স্কোয়ার দিলে 121 হয়। 12-র মাথায় স্কোয়ার দিলে কত হয়? 44। কত 44? 144। তাহলে 12 গুণ 12 তাহলে করলে কত হয়? 144। আসলে 144 হয়। এবার গুণ করে দেখাই তোমাদের। দেখো এখানে দেখো 12 গুণ 12 কত আসলে আমাদের? 144। দেখো 144 চলে এসেছে। তাহলে আমরা এখানে কত দেব? 144। 13-র মাথায় স্কোয়ার দিলে 169 হয়। 14-র মাথায় স্কোয়ার দিলে 196 হয়। এবার 15-র মাথায় স্কোয়ার, আর 15-র মাথায় স্কোয়ার মানে 15 কবার গুণ? একবার গুণ, দুবার গুণ করব। তাহলে 15 দুবার গুণ করে যা হবে এখানে বসাবো। তাহলে 15 আমরা দুবার গুণ করব। তাহলে এখানে দেখো 15 যদি দুবার গুণ করা হয়, 15 দেখো 15 গুণ 15 তাহলে কত আসে দেখি? 225। 225। তাহলে এখানে হবে কত? 225। এবার দেখো 16-র মাথায় স্কোয়ার দিলে 256, 17-র মাথায় স্কোয়ার দিলে 289, কারণ 17 দুবার গুণ করতে হবে। 18-র মাথায় স্কোয়ার দিলে কত হয়? 324, কারণ 18 দুইটা গুণ করো। 19-এর মাথায় স্কোয়ার দিলে 361 আসে, কারণ 19 দুইটা গুণ করো। 20-এর মাথায় স্কোয়ার দিলে কত আসে? কারণ স্কোয়ার মানে 2, কবার 20 গুণ করবে? দুবার, একবার, দুবার। তাহলে দুইটা 20 গুণ করলে কত হয়? 400 হয়। 2 দুগুণে 4, দুইটা শূন্য, 400 হয়। তো 400 হয় কিনা দেখি, আসলে 400 হয় কিনা। দেখো 20 একবার গুণ, গুণ 20 আর একবার গুণ, তাহলে কত আসে? দেখো 400। তাহলে আমাদের এখানে 400 হইলো। সারণী দেখে বুঝতে পারলে যে বর্গগুলো কেমন হয়। সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলো এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6 বা 9। কোনো বর্গ সংখ্যা একক স্থানে 2, 3, 7 বা 8 অঙ্কটি নেই।